পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা কি? মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর সিনড্রোম এটা কি দুটো আলাদা? ইট ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য প্রবলেমকে ডিফাইন করে। আমার না ওভারিতে সিস্ট ছিল খুব ছোটবেলায়, দ্যাট ওয়াজ পলিসিস্টিক ওভারি। ওভেরিয়ান সিস্ট এন্ড পলিসিস্টিক ওভারি কিন্তু টোটালি আলাদা। আচ্ছা, ওকে ওকে ওকে। আর কি কি লক্ষণ থাকতে পারে? পিরিয়ড প্রবলেম। পিরিয়ড প্রবলেম, অমেনোরিয়া মানে হচ্ছে না পিরিয়ড, অলিগো মানে বছরে লেস দেন 8 সাইকেলস। ওকে। প্রচন্ড ভাবে অ্যাকনে, মানে ব্রণ তো সবারই হয়। কেন হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম? আমি মানে পার্টলি জেনেটিক, কিন্তু মেন হচ্ছে লাইফস্টাইল। আচ্ছা, কোনটা আগে? সে ডিম আগে না মুরগি আগের মতো? মানে আগে ওবেসিটি তারপর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, নাকি আগে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তারপর ওবেসিটি? এটা বিশাল ভালো প্রশ্ন। দে আর ফ্রেন্ডস, দে আর, দিস ইজ আ ভিশিয়াস সাইকেল। আমি বলি দে আর ক্লোজ ফ্রেন্ডস। মেনস্ট্রুয়াল সাইকেলকে কিভাবে এফেক্ট করে এটা? মেনস্ট্রুয়াল সাইকেলস ইউজুয়ালি কমে যায়। কিভাবে বডি ওয়েটকে এফেক্ট করে? মানে পিসিও হলে বডি ওয়েট তো শুধু ইনসুলিনের জন্য বাড়ছে কি হাইপার ইনসুলিনেমিয়া? মেনলি কেন এই অ্যাকনে আর হার্সপিটিজমটা কেন হয়? মানে চুল এক্সট্রা হেয়ার গ্রোথ কেন হয় আর অ্যাকনে কেন হয়? হাইপার অ্যান্ড্রোজেনিজম, যেটা যেখানে মানে অ্যাকনি অ্যান্ড এটা ইজ রোল অফ দি মেল হরমোন। আচ্ছা, কি করে ডায়াগনোসিস করব? আচ্ছা, সব থেকে আগে তো হিস্ট্রি, ঠিক আছে? পিরিয়ডের প্রবলেম হচ্ছে, এরকম লোম গ্রো করছে, ভীষণ অ্যাকনি, হেয়ার ফল বা সাবফার্টিলিটি, মানে বিভিন্ন এজ গ্রুপে বিভিন্ন নিয়ে এলো। একটা ইয়াং মেয়ে, তার বিয়ার্ড এরিয়া আর মুস্টাশ এরিয়াতে প্রচুর লোম এসে গেল, ডিপ্রেশন হয়ে যাবে। ডিপ্রেশন খুবই একটু, তো সেটা তো রিমুভ করতেই হবে। আর ফিউচারে আর না বেরোয় তার, সো ইটস আ কম্বাইন্ড ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিসিও মানে বাচ্চা হবে না তা না। আমি তো আমার পেশেন্টদের বলি, মোবাইল নিয়ে বসেছো, মোবাইলে মানুষ ছুটছে, তুমি বসে আছো, এক্স্যাক্টলি তোমাকে ছুটতে হবে। একদমই তাই। কেন এটা যদি ট্রিট না করি, লং টার্মে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, and if left totally untreated can even lead to certain kinds of cancer. নমস্কার, আমি ডক্টর এস এম মল্লিক। আমাদের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যে ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ডে যে পপুলেশনের এই প্রবলেমটা হয়, 10 to 30% অফ ফিমেল পপুলেশন এই প্রবলেমটা আছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে আজকে আলোচনা করব। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কী, এই পুরো ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। এর চিকিৎসা কী, কীভাবে ডায়াগনোসিস করা হয়, তার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন চিকিৎসক এবং গাইনোকোলজিস্ট ডক্টর রঞ্জনা তিব্রেওয়াল। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ ডক্টর মল্লিক ফর দিস ইনভাইট। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড রেলিভেন্ট টু আওয়ার এভরিডে লাইফ। এক্স্যাক্টলি, স্পেশালি দ্য মডার্ন লাইফস্টাইল। একদমই। তো আমরা প্রথমেই জানতে চাইবো যে তোমার কাছে, যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা কি? মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর সিনড্রোম এটা কি দুটো আলাদা? না, দুটোই এক। কেউ ডিজিজ বলে, কেউ সিনড্রোম। বেসিক্যালি ইট ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য প্রবলেমকে ডিফাইন করে। এটা ডিসকভার হয়েছিল 1935-এ স্টেন লেভেনথাল। ওনারা ওই 7 জন মহিলার টিপিক্যাল ওভেরিয়ান কিছু ফিচার্স দেখে এটাকে নাম দেন পলিসিস্টিক ওভারি। তারপরে ওভার দ্য ইয়ার্স দেখা গেছে যে পলিসিস্টিক ওভারি ছাড়া এটা একটা সিস্টেমিক ডিসঅর্ডার, মানে পুরো শরীরেই কিছু কিছু এমন মেটাবলিক হরমোনাল ইস্যুস হয় যেটাতে এটাকে সিনড্রোম পরবর্তীকালে নাম দেয়। সিনড্রোম মানে আ ক্লাস্টার অফ প্রবলেমস, নট জাস্ট ওয়ান প্রবলেম, মানে এন্ডোক্রিন প্রবলেম। এটা এন্ডোক্রিনাল প্রবলেমস, অ্যান্ড সেটার জন্যই ওভারিতে এই পলিসিস্টিক ওভারি। একটা খুব কমন মিসকনসেপশন আসে, আমার কাছে পেশেন্টরা আসেন, বলেন না চলি বুঝতে তো পারবে না, আমার না ওভারিতে সিস্ট ছিল খুব ছোটবেলায়, দ্যাট ওয়াজ পলিসিস্টিক ওভারি। ওভেরিয়ান সিস্ট এন্ড পলিসিস্টিক ওভারি কিন্তু টোটালি আলাদা। আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যাঁ, ওভারিয়ান সিস্ট সিঙ্গেল সিস্ট, একটা সিঙ্গেল সিস্ট হলো, সেটা ওষুধে কমে গেল। কিন্তু পলিসিস্টিক ওভারি ওষুধে কমে যাবে বলে ব্যাপার না, ওটা লাইফস্টাইল ডিসঅর্ডার। মানে অনেকগুলো সিস্ট থাকবে। এবার তাহলে আমি বলি, ব্যাপার হচ্ছে পলিসিস্টিক ওভারি ইজ পার্টলি জেনেটিক, পার্টলি লাইফস্টাইল। কি কি হতে পারে? জেনেটিক পার্টটা তো কোনোদিন আমরা কিছু করতে পারবো না, লাইফস্টাইল ভালো রাখলে ভালো থাকবে। তো ইট কনসিস্ট অফ আ নাম্বার অফ থিংস। একটা তো নাম যেটা বলছে, ওভারিতে অনেকগুলো সিস্ট পাওয়া যায়, কিন্তু আসল আরও প্রবলেম হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম। হাইপার অ্যান্ড্রোজেনিজম মানে মেল টাইপ অফ হরমোনস, শুধু টেস্টোস্টেরন না, আরও কিছু কিছু হরমোনস আছে, ডিএইচএস, অ্যান্ড্রোস্টেনিডায়োন, এগুলো মহিলাদের বডিতে যত থাকার কথা তার বেশি, আইদার পরিমাণে বেশি বা তার ইফেক্ট বেশি। মানে ইউ অলরেডি নো ডক্টর মল্লিক, মানে একটা হরমোন শুধু অ্যামাউন্টে বেশি থাকলেই তো প্রবলেম করে না, তার অ্যামাউন্ট এক, কিন্তু সে রিসেপ্টর বা থ্রুতে এত কাজ করলো যে কাজটা বেশি করে, মানে একটা বাচ্চা একটা ঘরে আমাদের এখানে 4টে বাচ্চা রাখতে পারি, শান্ত হতে পারে, খুব ভালো। এবার 2টো বাচ্চাই 4টে বাচ্চার মতন কাজ করছে, সেটা সেরকম। ওই হরমোন আইদার
আমি একটা আরবিট্রারি বলছি যে 10 থাকার কথা, সে 50 থাকলো, বা সে থাকলো 8 কিন্তু কাজ করলো 60। বুঝতে পেরেছি, মানে বেশি ইফেক্টিভ, বেশি কাজ করছে বেশি। তো এটাতে কি হয়, হাইপার অ্যান্ড্রোজেনিজম মানে এটা তো মানে একটা টার্ম ইউজ করলাম খুবভাবে লোম, মানে যেটা মেল প্যাটার্ন অফ হেয়ার ডিস্ট্রিবিউশন, মুস্টাশ এরিয়া, বিয়ার্ড এরিয়া, আরও যে আমাদের বডিতে স্পেশালি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্সের সময় যেটা মেলদের যে হেয়ার্স গ্রো করে সেটা ফিমেলসদের গ্রো করছে প্রচণ্ডভাবে অ্যাকনে, মানে ব্রণ তো সবারই হয় কিন্তু অস্বাভাবিকভাবে বেশি হচ্ছে। হেয়ার লস কমন, মানে ফিমেল প্যাটার্ন অফ হেয়ার লসও একটা আছে যেটা স্ক্যাল্প মানে এই ক্রাউন বলা হয়, এখান থেকে বাড়ে, সেটা কিন্তু খুব বেশি হচ্ছে। এগুলো সবই পার্ট অফ দিস ইজ হাইপার অ্যান্ড্রোজেনিজম। ওকে, আর কি কি লক্ষণ থাকতে পারে? তো ওভারি এটা, আর একটা হচ্ছে ওয়ান ভেরি ইম্পর্টেন্ট অ্যানঅভিউলেশন অর অলিগো অভিউলেশন যেটাকে বলে। হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড দ্যাট? পিরিয়ড প্রবলেম। পিরিয়ড প্রবলেম, অমেনোরিয়া মানে হচ্ছে না পিরিয়ড, অলিগো মানে বছরে লেস দেন 8 সাইকেলস। ওকে, এইগুলো থাকলে 2 আউট অফ দিস 3, মানে এবার এত কিছু ছিল তো দেয়ার ওয়াজ সামথিং কল্ড রটারড্যাম ক্রাইটেরিয়া, যেখানে সব গাইনোকোলজিস্ট মানে অ্যান্ড আদার এন্ডোক্রিনোলজিস্ট অনেক স্পেশালিস্ট মিলে একটা ডেফিনেশন তৈরি করেছেন যে এতটা যদি হরমোন থাকে বা তার ইফেক্ট থাকে, হাইপার অ্যান্ড্রোজেনিজম বায়োকেমিক্যাল মানে ব্লাডে থাকে বা তার ক্লিনিক্যাল ইফেক্ট হলো, ওভারি পলিসিস্টিক হলো, মানে পিরিয়ডের অমেনোরিয়া বা অলিগোমেনোরিয়া মানে বছরে 8 সাইকেলের কম পিরিয়ড হলো, মানে পিরিয়ডস হচ্ছেই না অথবা কম হচ্ছে। হ্যাঁ, আর মানে 6 মাস যদি পিরিয়ড না হয় তাকে আমরা এটাতে অমেনোরিয়া ধরবো। ওকে, রাইট। এগুলো যদি কিছু হয় তাহলে 2 আউট অফ দিস 3 হলে আমরা ওটাকে পলিসিস্টিক ওভারি বলি। ওকে, আচ্ছা নেক্সট আমাদের বলুন যে কেন হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম? আমি মানে পার্টলি জেনেটিক, কিন্তু মেন হচ্ছে লাইফস্টাইল। এখন আগে কি ছিল না, আগে তো শুনতাম না, এখন তো যার শুনি সবারই না আমার না পলিসিস্টিক ওভারি আছে ম্যাডাম, তারপরে শুরু হয় কনভারসেশনটা। দ্যাট ইজ বিকজ অফ আ সেডেন্টারি লাইফস্টাইল। মানে আমাদের টাইপ অফ ফুড, প্রচুর জাঙ্ক ফুড, ক্যালোরি রিচ ফুড খাচ্ছি কিন্তু অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করছি না। আগে কি ছিল, পার্কস ছিল, খেলাধুলো ময়দান ছিল। এখন আমি তো আমার পেশেন্টদের বলি, মোবাইল নিয়ে বসেছো, মোবাইলে মানুষ ছুটছে, তুমি বসে আছো, এক্স্যাক্টলি তোমাকে ছুটতে হবে, একদমই তাই, না হলে কিন্তু হবে না। আচ্ছা কোনটা আগে, সে ডিম আগে না মুরগি আগের মতো? মানে আগে ওবেসিটি তারপর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, নাকি আগে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তারপর ওবেসিটি? বিশাল ভালো প্রশ্ন। দে আর ফ্রেন্ডস, দিস ইজ আ ভিশিয়াস সাইকেল। আমি বলি দে আর ক্লোজ ফ্রেন্ডস। পলিসিস্টিক ওভারি হলে একটু ওয়েট বাড়বে, ওয়েট বাড়লেই পলিসিস্টিক ওভারি বাড়বে, মানে দে হেল্প ইচ আদার। মানে হাইপার ইনসুলিনিজমের জন্য ওটা মানে, আর আমি বলছিলাম না যে খুব বড় বড় টার্মস হয়ে গেলে মুশকিল। হাইপার ইনসুলিনিমিয়া হয় মানে কি, ফিউচারে যদি পলিসিস্টিক ওভারি, এখন আমার কাছে ইয়াং এজ, এখন আচ্ছা ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং, অ্যাডোলেসেন্স, নতুন যাদের পিরিয়ড জাস্ট শুরু হচ্ছে তাদেরও পাওয়া যাচ্ছে। কেন চাইল্ডহুড ওবেসিটি হ্যাজ বিকাম আ প্রবলেম। আমাদের ইন্ডিয়াতে গ্লোবাল, যেটা আপনি অলরেডি শুরুতে বললেন 10 to 13% গ্লোবাল পপুলেশনে, ইন্ডিয়াতে কিন্তু 9 to 36%, মানে 100-র মধ্যে 36 জনের পলিসিস্টিক। হিউজ নাম্বার, হিউজ নাম্বার। মানে অনেক লোক জানেও না তার আছে এটা প্রবলেম। জানে না, মানে ওরা ভাবছে আমরা তো মানে পরিবারে আমার ওবেসিটি আছে, আমাদের পরিবারে হার্ট ডিজিজ। কেন এটা যদি ট্রিট না করি, লং টার্মে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, অ্যান্ড ইফ লেফট টোটালি আনট্রিটেড ক্যান ইভেন লিড টু সার্টেন কাইন্ডস অফ ক্যান্সার। তাই নাকি? ইয়েস। সো বোথ মানে গাইনোকোলজিক্যাল ক্যান্সার, গাইনোকোলজিক্যাল ক্যান্সার, জেনারেলি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলা হয়। সো বোথ এক্সারসাইজ অ্যান্ড নিউট্রিশন মানে ডায়েট, না খেয়ে থাকলে হবে না, টাইপ অফ ডায়েট উইচ আপনি তো মাঝে মাঝে আমাদের বলেন, ইউ নো ইট ইভেন বেটার, বাট হ্যাঁ এক্সট্রা ক্যালোরিজ কাট ডাউন করতে হবে, জাঙ্ক ফুড কাট ডাউন করতে হবে। আচ্ছা এবার বলুন যে কাদের রিস্ক বেশি? মানে সবার তো হবে না, মানে যে কোনো মানুষেরই হতে পারে। হ্যাঁ, যে কোনো মহিলার হতে পারে, মানে সেডেন্টারি এখন খুব ওয়েট গেইন সাডেনলি হলেই হতে পারে। জেনেটিকটা তো আর আমরা স্ক্রিন করতে পারবো না। সো ইফ ইউ আর অ্যাক্টিভ অ্যান্ড ইউ টেক কেয়ার অফ ইউর ডায়েট, ইউল বি ফাইন। যাদের আর্লি এজ গ্রুপে ডায়াবেটিস হচ্ছে তাদের কি রিস্ক বেশি? ইনফ্যাক্ট পিসিও ইজ আ রিস্ক ফর ডায়াবেটিস। ডায়াবেটিসে তো পিসিও হতেই পারে, কেন হাইপার ইনসুলিনিমিয়া ইজ দেয়ার। কিন্তু যাদের পিসিও আছে সেটা আরও আগে ধরা পড়ে, কেন পিরিয়ডের একটা ইররেগুলারিটি। ছোট বাচ্চাদেরকে আমরা বলি যে পিরিয়ড শুরু হওয়ার পরে ম্যাচিওর হতে সময় লাগে, কিন্তু সেখানেও দেখা গেছে অনেক, অলমোস্ট 15% আর নাও গেটিং পিসিও। বিকজ অফ ওই চিপস, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড মোবাইল অ্যান্ড স্ক্রিন।
These are the main causes. মানে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এন্ড ব্যাড ফুড and aerobic activity. ওই সবাই আমি না রোজ একটু যোগা করি, খুব ভালো। আবার অনেকে বলে আমি তো বাজারে যাই, হ্যাঁ মানে বাজারে যাচ্ছি সেটা অ্যাক্টিভিটি। নন স্টপ ওয়াকিং মানে ঘাম ঝরিয়ে হাঁটাটা ইজ ইম্পর্টেন্ট, নট জাস্ট ওয়াকিং। আমি বলি বন্ধুর সাথে চ্যাট করে করে হাঁটলে শুধু হবে না, দ্যাট ইজ বিং অ্যাক্টিভ, দ্যাট ইজ নট এক্সারসাইজ। এক্সারসাইজের জন্য কিন্তু ব্রিস্ক ওয়াক, ঘাম ঝরিয়ে নন স্টপ, ওই আমি গাড়ি আসছে কিনা বাস আসছে কিনা দেখে দেখে রাস্তা ক্রস করছি সেটা হাঁটা না। আর মেনস্ট্রুয়াল সাইকেলকে কিভাবে এফেক্ট করে এটা? মেনস্ট্রুয়াল সাইকেলস ইউজুয়ালি কমে যায়, নাম্বার মানে পিরিয়ড, দ্য ইন্টারভেল বিটুইন টু মেনস্ট্রুয়াল সাইকেলস স্টার্ট ইনক্রিজিং। আমাদের নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে 21 to 35 ডেজ, দ্যাট ইজ হোয়াট উই সে। সো লেস দেন 21 ডেজ সেটাকে আমরা পলিমেনোরিয়া বলি, সেটাও কিছু কিছু হয়, কিন্তু মেনলি মোর দ্যান 35 ডেজ অন আ রেগুলার বেসিস। মানে স্ক্যান্টি ব্লিডও হতে পারে, স্ক্যান্টি ব্লিড হতে পারে, নাও হতে পারে, পুরো বন্ধও হয়ে যেতে পারে, কিন্তু কমনেস্ট হচ্ছে লং সাইকেলস। মানে ওরা আসেই আমার তো হয় না, 2-3 মাস স্কিপ করে, তো উই আর ইউজ টু ইট। সো লেস দ্যান 8 সাইকেলস পার ইয়ার অর মোর দ্যান 35, মানে প্রত্যেকবারই হয়তো 40 দিন, এক একটা মাঝে মাঝে মাস স্কিপ হয়ে গেল। বুঝতে পেরেছি। আচ্ছা, ইনফার্টিলিটি তো এটার সঙ্গে খুব কমন। হ্যাঁ, সাবফার্টিলিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইট। এই ওবেসিটি, এই যে হরমোন ডিসঅর্ডার, হাইপার ইনসুলিনিমিয়া, এটার জন্য কিন্তু ইট ইজ ট্রিটেবল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিসিও মানে বাচ্চা হবে না তা না, ইউ মে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু কনসিভ, কিন্তু দেয়ার আর ট্রিটমেন্টস, ওষুধও আছে আর কিছু ল্যাপ্রোস্কোপিক সার্জারিও আছে। ইউ মোস্টলি এভরিবডি কনসিভস উইথ দ্যাট। আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে যে কিভাবে বডি ওয়েটকে এফেক্ট করে, মানে পিসিও হলে বডি ওয়েট তো শুধু ইনসুলিনের জন্য বাড়ছে কি, হাইপার ইনসুলিনেমিয়া মেনলি, আর হাইপার অ্যান্ড্রোজেনিজমের জন্য টাইপ অফ ফ্যাট ডিস্ট্রিবিউশন, মানে মহিলাদের ওভারঅল একটা ফ্যাট ডিপোজিশন, যখন মোটা হই পুরো বডিতে ইকুয়ালি ফ্যাট ডিস্ট্রিবিউটেড হয়, আর মেল প্যাটার্ন হচ্ছে অ্যাবডোমেনের ওপর, মানে পেটের ওপর বেশি। পিসিওতে আবার পেটের ওপর হয়, মানে অ্যাবডোমিনাল ওবেসিটিটা বেশি হয়, আর ওবেসিটিতে পিসিও বাড়ে, পিসিওতে ওবেসিটি বাড়ে, সো দে গো হ্যান্ড ইন হ্যান্ড। আর কিন্তু দের ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, লিন পিসিও বলেও টার্ম আছে, মোটা হলেই পিসিও হবে নাহলে হবে না তা না, কিন্তু লাইফস্টাইল ইজ ভেরি, খুব আমরা অনেকে আছে খুব রোগা প্যাংলা, কিন্তু ডায়েট ইজ নট গুড, এক্সারসাইজ রেগুলার করে না, তাদেরও কিন্তু দেখা গেছে পিসিও পাওয়া গেছে। ওকে, আমার পরের প্রশ্ন হচ্ছে কেন এই অ্যাকনে আর হার্সপিটিজমটা কেন হয়, মানে চুল এক্সট্রা হেয়ার গ্রোথ কেন হয় আর অ্যাকনে কেন হয়? হাইপার অ্যান্ড্রোজেনিজম যেটা, যেখানে মানে অ্যাকনি অ্যান্ড এটা ইজ রোল অফ দি মেল হরমোন, যখন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স ডেভেলপ করে, মানে মেনার্কি যেটা বলি, যে পিরিয়ড হলো না এবার পিরিয়ড হওয়া শুরু হয়, সেক্স দ্য গার্ল ম্যাচিওর্স যেটাকে বলে, তখন আমাদের মেল হরমোনস বডিতে সিক্রিট হয়ে সেকেন্ডারি সেক্সুয়াল, এবার ওটা বেশি বেশি ফাংশনাল হলো, তাহলে যে এরিয়াতে মহিলাদের হওয়ার কথা না, লাইক দ্য মুস্টাশ এরিয়া, দ্য বিয়ার্ড এরিয়া, এখানেও বিকজ অফ দ্যাট হাই লেভেল অফ মেল হরমোনস ইন দ্য বডি অর ইটস এফেক্ট, তাই জন্য আমরা যখনই ট্রিটমেন্টে আমাদের কাছে আসে আমরা কিন্তু মেজার করি এই হরমোনসগুলো। আচ্ছা, চেক করে নিতে হয়, চেক করে নিতে হয়। আর ডায়াবেটিস আমি যেটা বললাম সেটার একটা রিস্ক থাকে, তো ছেলেদের মধ্যে, মানে দিস ইজ জাস্ট, এটা ছেলেদের মধ্যে তো আমরা পলিসিস্টিক ওভারি বলি না, কিন্তু মেটাবলিক সিনড্রোম হিসেবে জেনেটিক আছে, তো ফ্যামিলিতে তো ছেলেদেরও রান করে, যে মেটাবলিক সিনড্রোম বলা হয়, দ্যাট ইজ পার্ট অফ দিস প্রোফাইল। একই জিনিস, ওটা ছেলেদের ক্ষেত্রে অন্যভাবে প্রেজেন্ট করছে একদম। আচ্ছা, কি করে ডায়াগনোসিস করব? আচ্ছা, সব থেকে আগে তো হিস্ট্রি, ঠিক আছে, পিরিয়ডের প্রবলেম হচ্ছে, এরকম লোম গ্রো করছে, ভীষণ অ্যাকনি, হেয়ার ফল বা সাবফার্টিলিটি, মানে বিভিন্ন এজ গ্রুপে বিভিন্ন নিয়ে এলো, ছোটোবেলায় এলো, পিরিয়ড শুরু হয়েছিল কিন্তু এবার 3 মাস হচ্ছে না, মোর দ্যান 90 ডেজ যদি বাচ্চার পিরিয়ড না হয় আমরা কিন্তু ওটাকে ইনভেস্টিগেট করব। বেসিক্যালি পিরিয়ড শুরু হলে আমরা বলি ইট টেক্স 2 to 3 years ফর দ্য অ্যাক্সেস টু ম্যাচিওর নর্মাল সাইকেল শুরু হতে, কিন্তু কোনো দিনই মোর দ্যান 90 ডেজ গ্যাপ যাবে না, মানে 3 মাসের বেশি গ্যাপ গেলে কিন্তু ইনভেস্টিগেট করতে হবে, সেটা পিসিওর জন্য হতে পারে। মেনার কি পিছিয়ে যেতে পারে? মেনার্কি পিছিয়ে যেতে পারে বাই 15 ইয়ার্স অফ এজ যদি শুরু না হয়, ওটাকে আমরা এমনি প্রাইমারি এমেনোরিয়া বলি। পিসিও মে বি এ কজ অফ, মানে হয়নি কোনোদিন, তার অনেক কারণ আছে, ওয়ান অফ দ্য কজেস ইজ পিসিও। ওকে, গুড। কারো যদি ডাউটস হয় যে আমার পিসিও আছে কি না, অনেকে হয় না যে বাড়িতে আপনাদের ভিডিও দেখলো তখন এই রে আমার মনে হয় আছে, আমার তো পিরিয়ডস মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে স্কিপ করি, ওজন আমার বেশি, আমার এখানে একটু চুল হয়েছে, এখানে একটু চুল হয়েছে, তো তারা কি ব্লাড টেস্ট করতে পারে? মানে অনেকে আজকাল তো এমনি ল্যাবে গেলে বললে অনেক ব্লাড টেস্ট করে দেয়, তারা মোটামুটি কোনো ব্লাড টেস্ট দেখে বুঝবে? মানে ইউএসজি করতে গিয়ে অনেক সময় বোঝা যায়, ব্লাড টেস্ট কিছু আছে? ব্লাড টেস্ট নিজে না করাই ভালো, কেন দিস হরমোনস আর ভেরি এক্সপেন্সিভ হরমোনস, যদি না থাকে শুধু শুধু প্রচুর প্রচুর টাকা যাবে। যদি ম্যাক্সিমাম মনে হয় যে না আমি একটা কিছু ইনভেস্টিগেশন করতে চাই, সোনোগ্রাফি করতে পারে,
But it is better that you first consult your physician or the gynecologist to clear your doubts. Okay. নিজে নিজে ব্লাড টেস্ট না করাটাই ভালো। আচ্ছা, সোনোগ্রাফি করে কি দেখে এক্স্যাক্টলি, মানে কি জিনিসটা দেখে সোনোলজিস্ট বোঝে যে হ্যাঁ এটা পিসিওএস আছে? সেটা হচ্ছে আমি যে 3টে ক্রাইটেরিয়া বললাম ওর মধ্যে ওভারিতে পলিসিস্টিক ওভারিরও আবার ডেফিনিশন আছে, জাস্ট কটা সিস্ট হলেই হয় না, নাম্বার অফ সিস্ট। এখন তো আমাদের সোনোলজি টেকনিকও ভীষণ ইমপ্রুভ করেছে, তো আগে এটা বলা হতো মোর দ্যান 10 সিস্ট পার ওভারি, তারপর সেটা এলো মোর দ্যান 12, এখন বলে মোর দ্যান 20 সিস্ট। কেন? ভীষণ সেন্সিটিভ আমাদের প্রোবস হয়ে গেছে। মোর দ্যান 20 সিস্ট, তার আবার সাইজে 2 to 9 millimeter ইন ওয়ান অর বোথ ওভারিজ, অ্যান্ড কিভাবে অ্যারেঞ্জড, অর দ্য সাইজ অফ দ্য ওভারিজ more than 10 ml, মানে এগুলো সোনোলজির ক্রাইটেরিয়া। ওখানে দেখে আমাদের ডিসাইড করতে হয় যে মানে সিস্ট থাকলেই ওটা পলিসিস্টিক না, কিভাবে আছে, কটা আছে, কিরকম শেপের আছে, সেটা দিয়ে। ইনফ্যাক্ট এটা জাস্ট ইটস আ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট, খুব আগে যখন এত অ্যাডভান্স সোনোগ্রাফি ছিল না, তখন ল্যাপ্রোস্কোপি বা পেটের মধ্যে যে ওভারিকে দেখা হতো ওটাকে পিজন এগ বলে ডিসক্রাইব করা হতো। আমাদের ছোটবেলায় যখন আমরা করতাম ল্যাপ্রোস্কোপি করে, তখন কিন্তু আমাদের টিপিক্যাল ডিসক্রিপশন ছিল পিজন এগ টাইপ অফ ওভারি, মানে ইট ইজ পলিসিস্টিক কাইন্ড অফ ওভারি। ওকে, আচ্ছা একটা জিনিস আমাকে তুমি বলো, সেটা হচ্ছে যে কারো একটা বডি ওয়েট মনে করো নর্মাল আছে বা লিন বডি, তার কোনো প্রবলেমও নেই, মেনস্ট্রুয়াল কোনো ইরেগুলারিটি নেই, তার হার্টসুইটিজম নেই, তার অ্যাকনে নেই, মানে নর্মাল মহিলা, কোনো একটা কারণে একটা ইউএসজি করতে গেছে, সেখানে দেখলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এর চিকিৎসা দরকার আছে? নট রিয়েলি, শি ডাজন্ট হ্যাভ, মানে পলিসিস্টিক ওটা কি যে প্রোফাইল আপনি ডিসক্রাইব করতে, তাতে কিন্তু পলিসিস্টিক ওভারি বেরোনোর কথা না। ওকে, ওটা whether it is truly polycystic, over diagnosis ও হতে পারে, till we use the rigorous criteria of polycystic. just কটা সিস্ট থাকলেই কিন্তু পলিসিস্টিক না, কটা সিস্ট, what is the size of the cyst, আবার ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি মানে আমরা যেটা করি সেটাতে ডায়াগনোসিস ইজ বেটার। পেটের ওপর থেকে করলে কিন্তু আবার সেপারেট ক্রাইটেরিয়া আছে। সো ইউ নো ইটস নট জাস্ট দ্যাট সিস্ট থাকলেই মানে পলিসিস্টিক ওভারি। আমাদের অ্যান্ট্রাল ফলিকল মানে নর্মালি সিস্ট ছোট ছোট থাকার কথা। ইয়েস, ও সব সময় ওটা দেখে বলে মানে সিস্ট থাকা মানে পলিসিস্টিক বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা এবার আপনি আমাকে বলুন যে ট্রিটমেন্ট প্রোটোকল কি, মানে কিভাবে এটাকে চিকিৎসাতে আমরা এগোই, বা আমরা ফিজিশিয়ানরা কিভাবে এটাকে দেখি এবং গাইনোকোলজিস্টরা কিভাবে এটাকে দেখে? বেসিক্যালি কর্নারস্টোন ফর ট্রিটমেন্ট যদি বলি ইজ লাইফস্টাইল ম্যানেজমেন্ট। আমি আমার মানে কিওর বলে আমরা ভালো হয়ে যাব, তো ভালো তো জেনেটিক কম্পোনেন্টটা কোনো দিনই হবে না, লাইফস্টাইলটাকে ম্যানেজ করলে লং টার্ম ম্যানেজমেন্ট সেটাই। ডায়েটটা ঠিক রাখতে হবে। আমি বলি, আমি আমার পেশেন্টদের বলি যে একদিন যদি জাঙ্ক ফুড খাও, বুঝে যাবে যে তুমি আজকে পাপ করেছো, তাহলে নেক্সট মানে প্রায়শ্চিত্ত করতে হবে, নেক্সট 4 দিন প্রচণ্ডভাবে বেশি করে এক্সারসাইজ করবে, সেটা হচ্ছে তোমার ট্রিটমেন্ট। সো ফুড অ্যান্ড দ্যাট ইজ দ্য কর্নারস্টোন। এবার বাকিটা, এবার এটা তো আজকে এক্সারসাইজ শুরু করলে তো 1 বছর পরে তার রেজাল্ট পাবে, তো তার মধ্যে কী হবে, এই যে পিরিয়ড ইরেগুলারিটি হচ্ছে, কি হাইপার ইনসুলিনিমিয়া পাচ্ছি, কি ওর হাইপার অ্যান্ড্রোজেনিজম, লোম টোম, এগুলোর আমরা ট্রিটমেন্ট করি। পিরিয়ড ইরেগুলারিটির জন্য আমরা কম্বাইন্ড হরমোনাল পিলস দিই। দোজ পিলস ক্যান হ্যাভ সার্টেন এমন কম্পোজিশন আছে যে এক্সট্রা যে লোম সেটা ফার্দার না বেরোয়, কিন্তু যেগুলো বেরিয়ে গেছে তার লেজার হেয়ার রিমুভাল দ্যাট ইজ অ্যালাউড। ডার্মাটোলজিস্টের সাথে উই গো, বিকজ অনেকবারই তো যেটা বলে এখন ডিপ্রেশন, এংজাইটি, এগুলো খুব হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ইট। তো আনটিল ইউ টেক কেয়ার অফ দ্য কজ ফর দ্য ডিপ্রেশন অ্যান্ড এংজাইটি, যে ন্যাচুরালি একটা ইয়াং মেয়ে তার বিয়ার্ড এরিয়া আর মুস্টাশ এরিয়াতে প্রচুর লোম এসে গেল, ডিপ্রেশন খুবই একটু, তো সেটা তো রিমুভ করতেই হবে, আর ফিউচারে আর না বেরোয় তার। সো ইটস আ কম্বাইন্ড ট্রিটমেন্ট। ডার্মাটোলজিস্ট সাপোজ ডাজ দ্য লেজার হেয়ার রিমুভাল, আর আমরা দিলাম ওদের হরমোনাল ট্রিটমেন্ট টু প্রিভেন্ট ইট। তার সাথে হ্যান্ড ইন হ্যান্ড গোজ দ্য লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট, নাহলে কিন্তু সারা জীবন ওষুধ বন্ধ করলে अगेन ব্যাক টু স্কোয়ার ওয়ান। মানে মডার্ন ট্রিটমেন্ট প্রোটোকল বলতে এগুলোই, এরপরে তার কিছু নেই না। আর ডায়াবেটিস, তার সাথে আমরা একটু স্ক্রিন করি, আরও কিছু একটা জিনিস আছে, আমরা আরও কিছু হরমোনস চেক করি। থাইরয়েড আছে, মেল হরমোন যে বেশি, সেটা সত্যি শুধু পলিসিস্টিক ওভারি কি আরও তো কারণ থাকে, সেই কারণগুলো যেমনি কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, কি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রবলেম না তো, ওভারিতে কোনো টিউমারের জন্য হচ্ছে না, তো এইগুলো রুল আউট করা, হতে পারে, তো সেটা খুব কম হতে পারে। তো সেটা আমাদের রুল আউট করতে হয়। সো হাই পেলাম মানেই পলিসিস্টিক ওভারি, তাই জন্য আমি বললাম যে নিজে থেকে ব্লাড টেস্ট করতে যাবেন না, ব্লাড টেস্ট ডু আন্ডার গাইডেন্স। কেন ইন্টারনেটে যদি খুলি, কাশি থেকে বলে ওয়ান অফ দ্য কজেস ক্যান বি লাং ক্যান্সার, ডু নট গেট প্যানিকি। এক্স্যাক্টলি। আচ্ছা,
এই যে মনে করুন কেউ মনে করেন যে আমি ওজন কমাতে পারবো না, আমার পলিসিস্টিক ওভারি সারিয়ে দিন আপনি ওষুধ দিয়ে, আমি ফুডি, আমি হাঁটতে পারি না, আমার হাঁটুতে ব্যথা, এবং কাউকে আমি যদি বলি আপনি ওয়াক করুন, ইনভেরিয়েবলি বলে আমার কোমরে ব্যথা নয়, হাঁটুতে ব্যথা নয়, অ্যাঙ্কেলে ব্যথা, এইসব বলতে থাকি, মানে আমি হাঁটতে পারি না, আমার ডাক্তার মানা করেছে, এইসব বলে। তো তাদের ক্ষেত্রে কি ওজন না কমিয়ে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের বা ডিজিজের কোনো ট্রিটমেন্ট হয়, মানে সারানো যায় কি, মানে তার কি সারানো তো যাবে না, জেনেটিক লাইফস্টাইল না ইমপ্রুভ করলে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট হবে। ওনার যে সমস্যাটা হচ্ছে তার ওষুধ খেয়ে যেতে হবে। আমি বলি আইদার আপনি ওষুধ খেয়ে যাবেন বা আপনি লাইফস্টাইল ইমপ্রুভ করবেন। যখন যদি বলে, যেটা মানে আমাকে সবাই তো পেশেন্টসরা ভালো তাহলে বাসবে না, কিন্তু যখন বলে হাঁটুতে ব্যথা, দেখাও কোন ডাক্তার বলেছে হাঁটা বারণ হাঁটুতে ব্যথা বলে, বা সুইমিং করতে যাও। বাট ইয়েস, সামটাইমস ইনিশিয়ালি যখন খুব ওভারওয়েট হয়, দ্য বিগেস্ট প্রবলেম ইজ খুব ওয়েট না মানে আমি যেটা পেশেন্টদের বলি, দিস ইজ ইয়োর কার্ভ ফর ওয়েট গেইন। ঠিক আছে, ওয়েট লস কিন্তু এরকম হয় না, তুমি অনেক চেষ্টা করার পর এই থাকবে ওয়েট, তারপর ওয়েট লস শুরু হবে। এইটা যে সেডেন্টারি, যেখানে যতই চেষ্টা করো ওয়েট লস হচ্ছে না, ওটা খুব ডিপ্রেস করে দেয়। দের আর সাম নিউ ইনজেকশনস অ্যান্টি ওবেসিটি উইচ হ্যাভ কাম, ওই সেমাগ্লুটাইড আর GLP-1 রিসেপ্টর এগুলো দেখা গেছে দে আর সেফ অ্যান্ড আর বিং ইউজড। কিন্তু কতদিন, সারা জীবন তো না, 6 মাস 1 বছর অবধি আছে, তারপরে কিন্তু লাইফস্টাইল ইমপ্রুভ করতে, না হলে ইউ গো ব্যাক টু দ্য মেডিসিনস অর ইউ গো ব্যাক টু দ্য ডিজিজ। তাই তো হবে। ফুড হ্যাবিটে কি চেঞ্জ করতে হবে? মানে আমি আমার পেশেন্টদের বলি যে আপনার হাইপার ইনসুলিনিমিয়া আছে, মানে আপনি জাঙ্ক ফুড বন্ধ করবেন, হোম ফুড খাবেন, ভাত, ময়দা, চিনি, মিষ্টি এগুলো কমান, এবং যে খাবারগুলো খান যেগুলোতে ফাইবার রিচ ফুড আছে, তো মানে খাবার তো বেসিক্যালি এগুলোই, তো আলাদা করে তার কিছু সে নতুন করে খাবার তৈরি করতে পারবে না, খাবার বার করবে। খাবার এটাই মেন হচ্ছে ক্যালোরি স্পেসিফিক, মানে ওনার ক্যালোরি রিকোয়ারমেন্টের অনুসারে খাওয়া। আমি হয়তো আমার যা লাইফস্টাইল আর আমার যা বডি মানে বেজাল মেটাবলিক BMR যা, আমি যতটা পোড়াই ক্যালোরি, সেই হিসেবে হয়তো ইভেন দো খাতাতে লেখা আছে অ্যাভারেজ ওয়ার্কের লেডিকে 1800 ক্যালোরি খেতে হবে, হয়তো কিন্তু দেখা গেল আমার অ্যাক্টিভিটিতে আমার 1400 ক্যালোরিই লাগবে। এবার আমি যদি কমাতে চাই তাহলে আমাকে 1200 ক্যালোরি রোজ খেতে হবে। তো সেই জিনিসটা, দিস ইন্ডিভিজুয়ালাইজ টেলারিং অফ ক্যালোরি রিকোয়ারমেন্ট ইজ ইম্পর্টেন্ট। সেটা বেস্ট করেন নিউট্রিশনাল কাউন্সিলার্স অর ডায়েটিশিয়ানস। আমি সবসময় এই ডিটেল কাউন্সিলিংয়ের জন্য বলি ডায়েটিশিয়ান। আমিও আপনি যেটা বললেন ওই একটা আইডিয়া দিই, তার সাথে হাঁটবে, কাট ডাউন অন ফ্রাইড ফুড, রাইস, পটেটো, মানে হাই ক্যালোরিগুলো কাট ডাউন করো, আর ফার্দার ইয়োর পার্সোনাল ক্যালোরি রিকোয়ারমেন্ট অ্যান্ড টেলারিং এর, তার জন্য ডায়েটিশিয়ান। ওকে, আমরা তো সবসময় বলি যে এই ব্যায়াম ট্যায়ামগুলো করবেন, এই হাঁটবেন, এরোবিক এক্সারসাইজ করবেন, ব্রিস্ক ওয়াকিং সবচেয়ে ভালো, তারপর যদি না পারেন দৌড়ান, সুইমিং করুন, সাইক্লিং করুন, স্পোর্টস অ্যাক্টিভিটি করুন, তাই করুন। এটা লোকে আবার শুনতে চাই গাইনোকোলজিস্টের কাছ থেকে যে কী ধরনের এক্সারসাইজ করলে তার কোনো হেলথের কোনো প্রবলেম হবে না, তার কোনো ক্ষতি হবে না, অথচ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কমবে। তো আপনি সেটা বলে দিন যে কি এক্সারসাইজ করবেন। হাঁটা মানে শুধু হাঁটা না, ঘাম ঝরিয়ে ব্রিস্ক ওয়াক। অ্যান্ড ব্রিস্ক ওয়াক অ্যাজ আই টেল এভরি পেশেন্ট, প্রত্যেকজনের জন্য আলাদা। আমাকে তো ম্যারাথন দৌড়ের জন্য আছে 20 কিলোমিটার পার আর হাঁটতে পারবো না, এমন একটা পেসে হাঁটবেন, আপনি কারোর সাথে কথা বলতে গেলে হাঁপাবেন, কিন্তু এমনি হাঁপাবেন না, হাঁপাতে হাঁপাতে তো আর হাঁটা সম্ভব না। সো ইউ উইল ওয়াক অ্যাট আ পেস ওয়্যার ইউ ডু নট প্যান্ট। বাট যদি বন্ধুর সাথে বা ফোনে গল্প করার চেষ্টা করেন তাহলে কিন্তু হাঁপাবেন। ওই স্পিডে ওটা ইজ আ ডিফারেন্ট স্পিড ফর এভরি পারসন। ব্রিস্ক ওয়াকিং না, মানে হোয়াট ইজ ব্রিস্ক ওয়াকিং সেটা এবার নেট খুলে বলবে, কেউ বলবে 4 কিলোমিটার পার মিনিট, কেউ বলবে 8 কিলোমিটার পার মিনিট। আপনি এমন পেসে হাঁটবেন যে আপনি হাঁপাবেন না, কিন্তু কারোর সাথে কথা বলতে গেলে হাঁপাতে শুরু করবেন। ওই স্পিডে 30 মিনিটস। এবার প্রথম দিনে 30 মিনিটস করে ফেলবে না, তাহলে আবার 6 মাস হাঁটবে না, 10 মিনিটস, দেন স্লোলি ইনক্রিজ করুন টাইমটা। এর ট্রিটমেন্টে কি ধরনের ওষুধ ব্যবহার করা হয়, মানে সেই ওষুধ কি কাজ করে, মানে মেনলি তো হরমোনাল পিলস মেনলি, যে ওর সিমটম মেন হচ্ছে। এবার যদি সে পিরিয়ড প্রবলেম ইজ দ্য মেন ওয়ান, সেটা দিই। যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মেন প্যাথোফিজিওলজি। এই যে এত জিনিস হচ্ছে তার মূল কারণে কিন্তু হাইপার ইনসুলিনিমিয়া, দ্যাট ইজ ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা ডায়াবেটিসের কারণ। তো আমরা ডায়াবেটিসে যে ইউজ হয় ওষুধ মেটফর্মিন, সেটা ইউজ করি। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। সেটা আপনার অভিউলেশনকেও বেটার করে, ফার্টিলিটিতেও হেল্প করে, পিরিয়ডসও রেগুলারাইজ করে, সব কিছু করে। ইনসুলিন লেভেলটাকেও কমায়, লং টার্ম ডায়াবেটিস রিস্ক, হার্ট রিস্ক সব কিছু কমায়। তার সাথে এবার ওটা
ওটা তো কাজ করে করতে করতে একটু সময় লাগবে, তার সাথে পিরিয়ড যদি প্রবলেম হয় পিরিয়ডের জন্য ওষুধ দিলাম, ওরা যদি ফার্টিলিটি ইস্যু হয় তাহলে সেরকম ওষুধ দেওয়া হলো, যদি হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া লোমের তাহলে আমরা অ্যান্টি অ্যান্ড্রোজেন্স কিছু আছে ফিনাস্টেরয়েড বা ওগুলো দিই আমরা। এইভাবে মানে সিমটম স্পেসিফিক ট্রিটমেন্ট উইচ ইজ টেম্পোরারি, সেটা ঠিক হয়ে গেলেই লং টার্ম ট্রিটমেন্টে ওই ইনসুলিন রেজিস্ট্যান্সে মেটফর্মিন, হাঁটা, ডায়েট, মানে বারবার কিন্তু ইম্পর্টেন্স ইজ এক্সারসাইজ অ্যান্ড ডায়েট, দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট অর কিওর ফর পিসিও। যদি বলে ঠিক হয়ে যাবে কি করে, এটাই করলেই ঠিক হবে, বুঝতে পেরেছি। আচ্ছা, অনেকে কিন্তু জিজ্ঞেস করে যে বিশেষ করে মারা যখন আসেন বা ডায়াবেটিস অন্য কোনো প্রবলেম নিয়ে আমাদের কাছে এসছেন, একটা কথা জিজ্ঞেস করেছে, আমার মেয়ের না পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, পিসিওএস আছে, আচ্ছা ও কি বিয়ে করতে পারবে, এরকম জিজ্ঞেস করে। একদম বিয়ে করতে পারবে, কেন করতে পারবে না? মানে পলিসিস্টিক ওভারি হলেই যে বাচ্চা আসবে না তার কোনো মানে নেই। আমার অনেক পেশেন্টস আছে পিসিও ডায়াগনোজ হয়েছে 2টো বাচ্চা হয়ে যাওয়ার পরে। সো আপনি আইসে ফার্টিলিটি হবে কি এফেক্টেড হবে সেটা ইজ প্রুভেন। আগে বিয়ে করে চেষ্টা করবে, বাচ্চা না হলে তখন ফার্টিলিটি নেই মানে প্রবলেম হচ্ছে আমরা কথা বলি, সবাই বিয়ে করবে। আর এটা এমনও কিছু না যে অ্যাডভার্টাইজ করতে হবে বিয়ের আগে যে আমি পিসিও আছে বিয়ে করছি, সেরকমও কোনো ব্যাপার না। আপনার যদি ধরুন আমি বলি খুব লম্বা আছো বা কালো ভেতরে কোনো তিল আছে, তুমি কি বলো আমার এই তিল আছে বিয়ের আগে, সেভাবে পিসিও, সেরকম কোনো, ইটস নট আ স্টিগমা, ইটস নাথিং টু বি অ্যাডভার্টাইজড। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা তো একটা মেটাবলিক সিনড্রোমের পার্ট, তাহলে তো হার্ট ডিজিজ আর ডায়াবেটিসের রিস্কও ফুল ফ্লেজড থাকার কথা। ইনফ্যাক্ট আজকাল দ্য লেটেস্ট গাইডলাইন যেটা আমাদের ওয়ার্কশপ এন্ড অল কনসেনসাস, ওয়ার্ল্ড কনসেনসাস হয়েছে, দে আর নাও আস্কিং দ্য কার্ডিওলজিস্ট টু ইনক্লুড পিসিও অ্যাজ আ রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ অ্যান্ড পিসিও অ্যাজ আ রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিস। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কি লাইফ লং কন্ডিশন, মানে হলে আর চলতেই থাকবে? এটা তো জেনেটিক, তো ইট উইল অলওয়েজ বি, কিন্তু লাইফস্টাইল ভালো থাকলে, ওয়েট কন্ট্রোল থাকলে সিমটমস কন্ট্রোলে থাকবে। মানে সবটাই কি জেনেটিক যতগুলো পেশেন্ট থাকবে? হ্যাঁ, মানে পিসিও ইজ পার্টলি জেনেটিক, কিন্তু সেটা যে এক্সপ্রেস করবে যদি খুব অ্যাক্টিভ, অনেকে তো অ্যাক্টিভ লাইফস্টাইল আছে এক্সপ্রেস করলোই না। ওকে, মানে যারা এবার ব্যাপারটা হচ্ছে যেমনি ডায়াবেটিস, কিছুটা তো লাইফস্টাইল, আর হয়তো সারা জীবনে তো আমি একরকম অ্যাক্টিভিটি হলো না, কোনো সময় তখন হয়তো একটু প্রবলেম হলো, ব্যাক টু অ্যাক্টিভিটি হলো, হয়তো জানতেই পারলো না তার পিসিও আছে, কেন তার লাইফস্টাইলটা এমন, সে সারা জীবন কাটিয়ে দিল উইদাউট নোয়িং দ্যাট শি হ্যাজ প্রবাবলি পিসিও। রাইট। কেন? কিন্তু সে ফর এক্সাম্পল যে 6 মাস কোনো কারণে সেডেন্টারি ছিল, তখন ওর প্রবলেম হলো, কিন্তু ও ডাক্তারের কাছে আমি তো বসে আছি, সে আবার যখন অ্যাক্টিভ লাইফস্টাইলে গেল এভরিথিং গোজ ব্যাক টু নর্মাল। তাহলে মানে এরকম কি হতে পারে যে 40 বছর হয়ে গেছে বা 50 বছর হয়ে গেছে নতুন করে পিসিও ডায়াগনোজ হয়েছে? হ্যাঁ, মেনোপজের পরেও হয়েছে, এত সিভিয়ার অ্যান্ড মানে মেনোপজের পর তো এমনি একটু লোম গ্রো করার, বিকজ অ্যান্ড্রোজেনিক দ্য মেল হরমোনসের ইনফ্লুয়েন্স বেড়ে যায়, ফিমেল হরমোন কমে গেছে বলে ব্যালেন্স ইজ ডিস্টার্ব, তখন ওই জেনেটিক মানে এত হাইপার অ্যান্ড্রোজেন মানে লোম গ্রো করলো বা অ্যাকনি, তখন নতুন করে অ্যাকনি গ্রো করা শুরু করলো, তখনও আমরা ওটাকে লেভেলস আর ওটা দেখে পিসিও ডায়াগনোজ করেছি। মানে দিজ আর দ্য রিসেন্ট গাইডলাইন্স। আগে এগুলো ছিল না, কেন? লাইফ স্প্যানই কম ছিল, এখন লাইফ স্প্যান বাড়াতে অল দিস কোয়ালিটি অফ লাইফ ইজ নাও কামিং আপ। ইয়েস। তাহলে টেক হোম মেসেজ বলে দাও যে কিভাবে লোকে পিসিও থাকলে ভালো থাকবে, লোকজনকে তুমি জানিয়ে দাও সেটা, কারণ সবাই এটাই জানতে চায় যে কি করলে ভালো থাকবো। ফার্স্টলি পিসিও ডায়াগনোজ হলে প্যানিক করবেন না, আরেকজনের আছে বলে আমারও হবেই বলে আর কিছু করার দরকার নেই, সেই কমপ্লেসেন্সিও হবে না। লাইফস্টাইল ইজ দ্য কর্নারস্টোন, ডায়েট, হেলদি ডায়েট অ্যান্ড এক্সারসাইজ বেশি, মানে এমন না যে মাঝে মাঝে তো গ্যাপ যায়, কিন্তু ওভারঅল একটা অ্যাক্টিভ লাইফস্টাইল অ্যান্ড 30 minutes of exercise every day, যেটা বলা হয় ইন্টেন্স এক্সারসাইজ অ্যাটলিস্ট 3 মানে 150 minutes of intense or 250 to 300 minutes of moderate intensity এক্সারসাইজ পার উইক করতে হয়। তো আমি বলি এগুলো তো মানে সাধারণ জনগণ গিয়ে তাহলে খোঁজ নিন, আইসে ঘাম ঝরিয়ে ব্রিস্ক ওয়াকিং অফ 30 minutes at least 5 to 6 days a week will also keep you fine. তার সাথে আরও এক্সট্রা এক্সারসাইজ করো, কেউ বলে আমি নাচ করি, করো, সুইমিং করি, করো, আমি জিমে যাই, যাও, কিন্তু এই এক্সারসাইজ অফ দিস ওয়াকিং অফ 30 minutes, যারা ইয়াং জেনারেশন মানে অ্যাডোলেসেন্স বা লেট টিনস, তাদের বলি স্কিপিং, বাড়ির মধ্যে কোথাও যেতে হবে না, ছাদে যাবে, গিয়ে স্কিপিং করবে, দ্যাট ইজ ইনাফ। এনি অফ দিস কাইন্ড অফ এক্সারসাইজ, তার সাথে মাঝে মাঝে ইউ উইল ইন্ডালজ, কল ইট ইন্ডালজেন্স ডেজ, বাট ওভারঅল একটা healthy, balanced, nutritious diet খাওয়া. This is the only 2 things that are required to have a
তারপরে কিছু হলে ডক্টরস আর ফিজিশিয়ান, ডাক্তারবাবুরা তো আছেনই, তারা দেখবেন, তারা ওষুধ দেবেন। সেটা সিভিয়ার হলে, কিন্তু এটা করলে মোটামুটি ভালো থাকা যাবে, লং মানে ডিজিজ ফ্রি হেলদি লাইফ লিড করা যাবে। বাহ, দারুণ দারুণ আলোচনা হয়েছে, দারুণ, ভালো, খুব ভালো, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ ডক্টর ত্রিপুরাল, খুব ভালো আলোচনা হয়েছে। এরকম আরও অনেক পডকাস্ট আর ভিডিও নিয়ে আমরা আপনাদের সঙ্গে আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো, এবং আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা আমাদের জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।